নমস্কার সবাইকে, শুভ সকাল বন্ধুরা। নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম। আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, আমরাও মোটামুটি আছি। রিমি রূপা চ্যানেলে সকলকে জানাই স্বাগত, অনেক অনেক ভালোবাসা। দেখো, বাবা প্রত্যেক দিন আমাদের এই বারান্দার সামনে যে জানলাটা আছে না, ওখানে বাবা চট বস্তা মানে যা আছে দিয়ে রাখে, কারণ ভাবে কি তার নাতির যদি ঠান্ডা লাগে, কারণ আমাদের ঘরটা চারিপাশেই ফাঁকা তো খুবই ঠান্ডা ঢোকে। যদিও আজকে ঠান্ডা নেই, বাবা এরকম প্রত্যেক দিন দিয়ে রাখে, আর আমি প্রত্যেক দিন সকালবেলা ওগুলো বের করি। তা কালকে রাতে না আমরা রিমির বাপি আর আমি 12টার সময় চা খেয়েছি হঠাৎ। তো সেই চা পাতাটাই মানে চা পাতার প্যাকেটটা পড়েছিল, তো আমি তাড়াতাড়ি ঘর আর রান্নাঘরটা ঝাঁট দিয়ে উঠানটা ঝাঁট দিতে এসেছি। বাসন তো মাজাই থাকে, ওই দেখো হাঁড়ি আর কড়াইটা কালকে রাতে মেজে আমি বারান্দায় রেখে দিয়েছিলাম, খাঁচাটার উপরে যে ভাঙা খাঁচাটা আছে, তা আমি আবার ওইটা বারান্দায় রাখলাম। তো যেহেতু রাত্রেবেলা বাসনগুলো মেজে রাখি কেন বলো তো, অনেকেই কমেন্ট করেছে। তাছাড়া আমি বিয়ের পরে আমার শাশুড়ি মাকে দেখেছি বাসন রাতে মেজে রাখলে নাকি ভালো হয় সংসারের। তা আমি রাতে মেজে রাখি, সেটাই অভ্যাস, আর 12 মাস ওটাই করি। হয়তো বর্ষাকালে হয় না, কিন্তু শীতকাল আর গরমকালে মেজে রাখি। তো এদিকে সব বাসি কাজ সারা কমপ্লিট, বাসি কাপড় ছাড়া কমপ্লিট। শুভ সকাল বন্ধুরা, নতুন সকালের নতুন শুভেচ্ছা। এখন বাজে 7:30 বাজে। রিমির জন্য যে জল গরম বসাচ্ছি, ওইদিকে বাসি কাজ হয়ে গেছে, তারপরে চা খাওয়া হয়ে গেল দেখলে। আর এখন এই রিমির গরম জলটা করে, সত্যি এই দিদিভাই যে ফ্লাক্সটা রিমিকে দিয়েছে, মানে এই ইলেকট্রিক কেটেলটা জল গরম করা, এটা আমার খুবই মানে কাজের। এই যে রিমিকে এখন ওষুধ দেবো। আর বন্ধুরা, কালকে ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে আমার এত শরীর খারাপ ছিল। আমি যখন পরশুদিনকে হৃদ্দিকার ভিডিওটা করি, আমার সেই মানে দুপুর থেকেই গা হাত পা এত ব্যথা যন্ত্রণা করছিল, জানি না কেন। কি বলতো বন্ধু, একঘেয়েমি সংসার করছি। আজকে প্রায় বাবার বাড়ি যাই না 11, আমার নিচের ভিডিও দেখলে বুঝবে 11 মাস হয়ে গেছে বাবার বাড়ি যাই না। 8 মাস তো ভেলুরেই ছিলাম, বাড়ি আসলাম। তবু রিমি আর আমরা তো সেরকমভাবে কোনো জায়গায় সেরকম আজ পর্যন্ত কোনো জায়গায় ঘুরতে যাইনি হসপিটাল ছাড়া। রিমি খালি বলছে কি, মা জানো খুব ঘুরতে যেতে ইচ্ছা করছে অন্নবত। তাও আমাদের এই যে শিব মন্দির আছে জলেশ্বর, আমাদের বাড়ির থেকে 2 মিনিট। তা এখানে তো পার্কে বছরে একবার হলেও যায় শীতকালে, জানুয়ারিতে। তা মনে হচ্ছে কি যায়। রিমি যতদিন ভেলুরে ছিল ততদিন বাড়ি আসার জন্য কান্নাকাটি করতো। এবার বাড়ি এসছে একটা বাচ্চা আজকে 9 মাস ধরে মানে আটকা, হসপিটালেও আটকা ছিল, বাড়িতেও এসে মশারির তলায় সবসময় থাকে। তা ওরও মনে হয় যে একটু বাইরে বেরোয়, রাস্তায় উঠতে পারে না বাচ্চাটা। সবাই যখন হাঁটে ঘুরতে যায় ওরও খারাপ লাগে। তা আমারও মনে হয় কি, মনে হয় কোনো জায়গায় গিয়ে 2 দিন থাকি, বেড়াতে যাই, মনে হয় বিশেষ করে বাবার বাড়িতেই। আজকে 11 মাস হয়ে গেছে বাবার বাড়িতে যাই না। যতই মা আসুক, সেদিনকে মা এসে টাইমই মায়ের সাথে দিতে পারিনি। রাত্রিবেলা আসলো, পরের দিন সারাদিন আমরা হাওড়ায় ছিলাম, তারপরের দিন মা চলে গেল। না কোনো একটা কথা, না কিছুই গল্প টল্প হয়নি। ওরাই দিদা নাতি গল্প করে বাঁচে না। তা সে মনে হয় যেন কি একটু যাই বাবার বাড়িতে 2 দিন, একটু বসি, রেস্ট করি, একা একা সংসার তো। আর ওই দিনকে সবার শরীর খারাপ, মানে ওই কালকে গেছে জানো না আমাদের রিমির মাস্টার মশাই পড়াতে এসে সকালবেলা। ওর যে বাংলা পড়ায়, এত ভালো পড়ায়, 2-2.5 ঘন্টা যদি ও পড়া একটা না তৈরি করে কোনো কারণে, এসে সেই পড়াটা তৈরি করে তারপরে পড়াটা নিয়ে তারপরে যায়। তাই বলে, মা দাদা আজকে এসে, দাদা বলছে দাদা শরীর খারাপ। তা আমি তখন বলেছি, দাদা তুমি চলে যাও। যেদিনকে আমাকে 2.5 ঘন্টা পড়ায় সেদিনকে আমি বলি, তাই তো মাস্টারমশাই পড়াতে এসে তাও বলছে শরীর খারাপ। আমার এত গা হাত পা ব্যথা যন্ত্রণা, মানে ওঠার মতন ক্ষমতা নেই। তাও রান্নাবান্না করেছি। রিমির বাপির জ্বর এসছে, ও প্যারাসিটামল খাচ্ছে। রিমির গা হাত পা ব্যথা। এইদিকে বিনিতাদের বাড়ি গেছি রিমির সোয়েটার মিলতে। পিসিমার তো অবস্থা খারাপ, 100 বছর হয়ে গেছে, আগেও বলেছি তোমাদের। বিনিতার শরীর খারাপ, বলছে ওরকম গা হাত পা ব্যথা। মানে আমাবস্যা গেছিল, এত শরীর খারাপ, মানে আমরা ভিডিও মানে উঠারই মতন ক্ষমতা ছিল না। যাক, আজকে খুব তাড়াতাড়ি উঠে কাজ আবার চালু করলাম, কারণ করতেই হবে, কিছু করার নেই। একদিন নেই শুয়েছিলাম, কোনো রকম কাজ করেছি, রান্নার খাওয়া দাওয়া। এমনকি আমার শ্বশুর মানে বাবা আর কি উঠান টুটান ঝাঁট দিয়েছে। আমার এত শরীর খারাপ, কারণ আমার যদি কিছু হয় উনি অবশ্যই উঠান মুঠান ঝাঁট দেয়, কারণ বলে তুই যদি বিছনায় পড়ে থাকিস তোকে কে দেখবে, এরকম বলে। তা মনে হয় যে নাকি একটু বাবার বাড়িতে যাই, বেড়াতে যাই। রিমিরও মনে হয় যে মামার বাড়িতে যাই, একটু সবার সাথে একটু কথাবার্তা বলুক। একটা বাচ্চা আজকে 9-10 মাস এই মশারির তলায় যদি থাকে, ওরও তো মন চায়। কিছু করার নেই, জানি না বাবার বাড়ি কবে যেতে পারবো কি না।
যাই হোক বন্ধুরা, অনেক কথা বললাম সকালবেলায় মনের কষ্টের কথা। আর রিমিকে এই যে এখন ওষুধ দেবো, জল গরম হয়ে গেছে। তোমাদের সাথে অনেকটাই অন ক্যামেরায় অনেক কিছুই বলে ফেললাম। আসলে কি বলতো, মনের দুঃখের কষ্টের কথা। অনেকগুলো বছর হয়ে গেছে, কোথাও যায় না, বাবার বাড়ি যেতে পারি না, রিমিও কোথায় যেতে পারে না, খুবই ওর মনে কষ্ট হয়, তো সেটাই বললাম। তো যাই হোক, রিমিকে আয়রন ওষুধটা দিয়ে আমি এদিকে রান্নার দিকে চলে আসলাম তাড়াতাড়ি। ভাতটা বসিয়ে সেখানে সবজিগুলো কেটে নিলাম। উচ্ছে আলু ভাজা আর পেঁয়াজকালি আলু দিয়ে ভাজা করবো সকালবেলা। তা এদিকে আজকে অবশ্য রিমির পড়া নেই, এক জায়গায়ও পড়া নেই, এর জন্যে একটু কাজটা কম। তো এদিকে আমি চলে এসেছি বিছানা গুছাতে। রিমিও উঠে গেছে, আর আকাশটা না মেঘলা মেঘলা, তো মানে কিছুই ভালো লাগছে না, কেমন জানি লাগছে। এমনি কালকে শরীর খারাপ ছিল বললাম না, আর আজকেও কেমন জানি মাথা যন্ত্রণা করছে, কেমন কেমন যেন লাগছে শরীরের মধ্যে। রিমিও বলছে মা ভালো লাগছে না জানো, কিছু খেতেও ভালো লাগছে না, চা খেতেও ভালো লাগছে না, কেমন জানি মাথার মধ্যে ক্যান 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 যন্ত্রণা করছে। তাই বললাম একটুখানি চা খা, বলছে কি না আমি চা খাবো না। তাই আমি ঠিক আছে, তাহলে তুই একটু বাইরে একটা বই নিয়ে বস, আমি ততক্ষণে বিছানাটা গুছিয়ে দিয়ে আসি। ও বললো মা তুমি বিছানাটা গুছিয়ে দাও, আমি পড়তে বসবো আর ঘরে বইগুলো গুছাবো। তা বললো যে মা আমাকে তাহলে ভাতটা খাইয়ে দাও, আর ওকে খাইয়ে দিলে একটু না 2 গাল বেশি ভাত খায়। তা আগে ওকে খাইয়ে দিলাম, কারণ ও তো ওষুধ থাকে 10টার মধ্যে, 9টা 9:30টার মধ্যে ওষুধ খেয়ে নেয়। আর সবাইকে ভাবছি পরে দিয়ে, আগে ওকে খাইয়ে নিই। আমাদের বাড়িতে সবাই বলে, মানে বাবাও বলে, রিমির দাদু, যে আগে বোনকে খাওয়াবি তারপরে আমাদেরকে ভাত দিবি। তা আগে রিমিকে খাইয়ে বাবাকে ভাত দিয়ে আমি আবার দোকানে বসলাম, কারণ দোকানে যদি না বসি, আর রিমির বাপি বলছে আমি সকালবেলা খাবো না, আমি একবারে দুপুরবেলা খাবো। বন্ধুরা, রিমির খাওয়া দাওয়া কমপ্লিট, বাবাকেও ভাত দিয়েছি। রিমি হচ্ছে ওর সব বইগুলো গুছাচ্ছে, বলছে মা আমি গুছাবো। তো আমি বললাম তাহলে তুই গুছা, আমি দোকানদারি করছি। আবার এখনও মানে ছাড়া কাপড় ধোয়া হয়নি, রান্না এখনও দুপুরে রান্না বাকি, সবই ঘর ঝাড়টা দিয়ে গোছানো সবই পড়ে আছে। এখন গিয়ে আবার এই সকালের এখনও খাওয়ার ঝামেলা মেটেনি, বাবা খাচ্ছে, আমি দোকানে বসেছি, কারণ একজন দোকানে বসে আর একজন খেতে হয়, যেহেতু বাবার আমি দোকানটা চালাই। তাই বাবা খাচ্ছে, আমি দোকানে বসি, রিমি ওইদিকে বইয়ের ওইদিকে গোছাচ্ছে। এই যে বাবাকে ভাতটা দিয়ে রিমিকে পড়তে বসিয়ে আমি চলে গেছি। আর রিমি বলছে মা আমি কালকে কিন্তু বইয়ের এটা ধরবো, কারণ আমি এটা গোছাবো। আমি এটা আনার পরে 2 দিন গুছিয়েছি, অনেক দিন গোছানো হয়নি বইটা। তা ও বইগুলো গোছাচ্ছিল, আমি এসে দেখছি। তা ও দেখি কি যখন গোছাচ্ছিল, আমি আবার একটু পিছন ক্যামেরায় ওর মানে ভিডিও করলাম। ও বলছে আমার ভিডিও করছে, আমি বলছি হ্যাঁ। আমি বলছি বাবা কলিং দিয়ে এত সুন্দর মুছছে, কবে থেকে পরিষ্কার এত শিখে গেলি আর এত কাজ। তা বলছে কি যে না আমার কাজ আমি করব। তাই বললাম ভালো, তো কাজ করা একটু শেখা ভালো। আমি বললাম তাও তুই নোংরা ধরিস না। বলছে না এটা তো সেরকম নোংরা না, এটা তো পরিষ্কারই, শুধু বইগুলো একটু গুছিয়ে সুন্দর করে রাখবো। তাই বললাম বেশ ভালোই, তাহলে গুছিয়ে তুই সুন্দর করে রাখ। আর আমি বললাম তুই বইগুলো গুছিয়ে যেখানের পাট সেখানে আছে, আর উপরটা আর তোর জামা কাপড়গুলো ওগুলো আমি গুছিয়ে দেবো। বললো তাহলে মা ঠিক আছে। এই যে রিমি যে ঘড়িটা দেখাচ্ছে না, এই ঘড়িটা ওর খুব শখের যত্নের। ওর বড় মামি আজ থেকে 4 বছর আগে এই ঘড়িটা ওকে দিয়েছে। ও ঘড়িটা নষ্ট যখন হয়ে যায়, ঠিক যদি না করতে পারি, ও এটা পরেও যায়। 4 বছর আগে তো রিমি আরও ছোট ছিল, যখন এই যে ভেলুরে যেতাম ট্রেনে, ও এই ঘড়িটা পরতেই হবে, কারণ এই ঘড়িটা ওর খুব শখের, যতই টাইম না ঠিক হোক। দেখো রেডি হয়ে গেছি, মাথায় আজকে বৃহস্পতিবার, রিমির জন্মবার, আজকে তো হচ্ছে মাথা ঘষবো না, মানুষ জন্মদিন আজকে, মানে জন্মবার বৃহস্পতিবার। তা আমি দেখো যেরকমভাবে রয়েছি সেরকমভাবেই যাচ্ছি। হট করে বন্ধন অফিস থেকে যে ফোন আসলো, এই বন্ধনের বই, এখন বন্ধন অফিসে যাচ্ছি। রিমির এসে তোমাদের সবটা বলছি, অনেকটা লেট হয়ে গেছে। তা আমি তাড়াতাড়ি করে মাংস এনেছিল বাবা, মাংস রান্না করে বাসন টাসন সব রয়েছে। তা আমি রিমিকে বন্ধন অফিসে গেলে তো বোঝোই তো লেট হতেই পারে, কারণ যাবো বসবো, তারপরে তো হবে একটা কাজ করতে গেলে। তা ওই রিমির বাপি রাস্তায় উঠে গেছে, রিমির বাপিকে রাখা, এই কারণে এসে তোমাদের সবটা বলছি, আগে যাই। ওরা হট করে ফোন করলো, আমার এখনও মাংস গ্যাসটা অফ করে দিয়ে যাব, যদি আসতে লেট হয় বাবাকে বলেছি যে তুমি আর বাবার উপরে মানুকে থুয়ে গেলে আমার পুরো মানে আমার থেকে নিশ্চিন্ত হয়ে থাকি, বাবাই স্নান করিয়ে খাইয়ে দেবে। তাই বললাম যে 12টায় ওষুধটা দিয়ে ওকে স্নান করিয়ে তোমরা দুজন খেয়ে নিও, যদি বাইসে আমাদের আসতে লেট হয়। আমি রান্নাবান্না গুছিয়ে সব ধুয়ে গেছি, ভিডিও করিনি, যাক আগে যাই, তোমাদের সবটা পুরো এসে বলছি। দেখো তাড়াহুড়া করে বেরিয়ে পড়লাম, রিমির বাপি রাস্তায় উঠে গেছে, আর আমি মানে দোকানের সামনে। রিমি হাসছে, রিমি আজকে একটু রাস্তায় উঠেছিল, আর অটোও চলে এসেছিলো। অটোতে আজকে আমরা রমেনদার অটোতে যাচ্ছিলাম। তা
তা আমার অটোওয়ালারা মানে গাইঘাটার অটো স্ট্যান্ড থেকে রিমির ট্রিটমেন্টের জন্য 2000 টাকা দিয়েছিল। তা রমেন দাসকে অনেক কথাই বললো, সেখানে আর ভিডিও করিনি, যেতে যেতে অনেক গল্প করছিলাম। তা এই যে আমরা বন্ধন ব্যাংকের সামনে চলে এসেছি, এবার ভিতরে ঢুকবো। তা আস্তে আস্তে করে মানে রাস্তায় এত গাড়ি যাচ্ছিলো না, আমার ওই পার হতে না একটু ভয় করছিল। তা যাই হোক চলে গেলাম ভিতরে, যাই দেখি কি হয়। ওরা যেহেতু ফোন করলো তাই তাড়াহুড়ো করে ঢুকি, দেখি কি বলে ওরা। বন্ধন অফিসে ঢুকছি, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে কথা বলছি। এই যে বন্ধুরা আমরা এখন আসলাম। মানু হচ্ছে ওর দাদুকে দেখো ভাত দিয়েছে, ওর দাদু আর ওর খাওয়া হয়ে গেছে, আর ওর জন্য এই ড্রাগন ফলটা আনলাম। এই মাত্র ঢুকলাম, ওদের যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি তাহলে স্নান টান করে খাওয়া দাওয়া করি, ওর বাপি আর আমি পরে আসছি আবার। বন্ধুরা দেখো আমাদের ঘরে কারেন্ট নেই। রিমির তো দুপুরবেলায় হচ্ছে ওকে মশারির তলায় দিয়েছি, আর দেখো রিমিকে কে দেখতে চলে এসেছে। চলো তোমাদের সাথে পুরোটাই আমি অন ক্যামেরায় বলবো। আমি কাজ করছিলাম আর রিমি ফোন দেখছিল, তা রিমিকে দেখতে এসছে। আর দেখো প্রথমে কিন্তু ও যখন এসছে আমাদের ঘরে কারেন্ট নেই, ওকে বসতে দিয়েছি, তারপরে অনেকক্ষণ পরেই কারেন্টটা এসছে। তা ববিতা আমাদের ঘরে স্যানিটাইজার করেই এসছে, আর হচ্ছে ওরা দুই বোন দেখো কত সুন্দর কথা বলছে। বন্ধুরা দেখো আমাদের বাড়ি কে এসছে। রিমিকে ছোটোবেলায় রিমিকে টিউশনি পড়াতো। হচ্ছে কোনো দিন তোমরা আমার কমিউনিটিতে পোস্ট দেখবে, রিমির যখন বিএমটি রুমে যখন ছিল ভেলুরে, তখন ও প্রচুর পরিমাণে আমাদের ভিডিও শেয়ার করেছে। যতটা পেরেছে ও সাধ্য মতন টাকা তুলে দিয়েছে, কারণ ও আমাদের পাড়ারই মেয়ে। রিমিকে পুরো ফ্রিতে পড়াতো 3 বছর, আমার থেকে কোনো দিন একটা টাকাও নেয়নি। তোমাদেরকে আমি আগেও বলেছি, ভিডিওতেও বলেছি। তার ও হচ্ছে এখনও পড়াশোনা করছে, তারপরে চাকরি নিয়েই পড়াশোনা করছে। তা রিমিকে দেখতে এসে, বিয়ে হয়ে গেছে বোঝোই তো, পরের বাড়িতে থাকে, যখন তখন তো আসা যায় না। তো বাবার বাড়িতে এসে রিমিকে দেখতে এসে, ওর বোনকে দেখতে এসে, এই যে রিমি মশারির তলায় ছিল, তা তোমাদেরকে বলছি দেখতে এসছে। তোমরাও দেখো। রিমিকে 3টে বছর পুরো ফ্রিতে পড়িয়েছে, আমার থেকে 10 টাকাও নেয়নি, আর আমি দিতেও পারিনি সামর্থ্য মতো। লকডাউনে আমার অবস্থা খুবই খারাপ ছিল, তাই তোমাদেরকেও সেটা শেয়ার করলাম। তো এই যে মানে রিমি একটু মানে ভিডিওর কথা সব কথায় তারপরে সবটাই জিজ্ঞেস করছিল। তো বলছিল কাকিমা অনেক দিন ধরেই ভাবছি বোনকে দেখতে আসবো, সবটাই ফেসবুকে দেখছি আর ইউটিউবে তো ভিডিও দেখি। আর সত্যি জানো না, মানে একেই বলে শিক্ষার একটা যোগ্যতা, জানো মানে শিক্ষা, সবাই তো অনেকে শিক্ষা করে মানে শিক্ষিত হয়, কিন্তু এ যে শিক্ষিত হয়েছে, সত্যি একটা গরিবের মেয়ের যে মায়না দিতে পারছে না পড়াশোনার, ওর এত ট্রিটমেন্ট চলছে, ও কিন্তু আমার সেই কষ্টটাও বুঝেছে। জানো আমি যখন অন ক্যামেরায় বলছিলাম, ও তখন মাথাটা নিচু করেছিল। ও কেন মাথা নিচু করে থাকবে, ও তো ওর যোগ্যতাটা দেখিয়েছে। মাথা তো আমি নিচু করে থাকবো ওর কাছে সারা জীবন, কারণ ও আমার থেকে কোনোদিন একটা টাকা না নেয়নি। তাই ওর কাছে সারা জীবন আমি কৃতজ্ঞ থাকবো, ও আমার থেকে ছোট বয়সে। গাইঘাটা বন্ধন থেকে আসার পরে কাজ করতে করতে আগে স্নান করে খাওয়া দাওয়া করলাম রিমির বাপি আর আমি। রিমি আমার ফোনটা নিয়ে দেখছিল, আমার ছোট ফোনটায় যারা ফোন করছো আমি আর রিটার্ন করতে পারছি না, আজকে 3 দিন হয়ে গেছে, রিচার্জ নেই। এমনকি এই বড় ফোনটাও রিচার্জ ছিলও না, ভিডিও পোস্টও করিনি বলে অতটা রিচার্জ করার আমার পড়েনি, রিচার্জ করিনি। তা বড় ফোনটাই রিচার্জ করলাম, ছোটো ফোনটা এখনও রিচার্জ করিনি, করবো, কারণ এত টাকা একবারে রিচার্জ করা। ও বললো 2-3 দিন পরে করো। আমি বললাম তাহলে ঠিক আছে, কারোর কাছে আমিও ফোন করতে পারছি না, রিমির বাপির ফোন থেকে সব জায়গায় ফোন করছি এখন আপাতত। আর বন্ধন থেকে দেখো একটা অনেক মোটা অ্যামাউন্ট আমার লোন ছিল, আবার লোন নিচ্ছি, এটা সুদের মুখে এসছে। তা এতদিন লোন নিতাম, আমার দাদার ডকুমেন্টস মার সই দিয়ে লোন নিতাম। রিমির বিএমটির আগে যে লোনটা নিয়েছি, রিমির বাপি তো বাড়ি থাকে না তোমরা জানো, তো সেই লোনটা সুদের মুখে এসে এবার আবার মার্চে আমরা যাবো, প্রায় 40-50 হাজার টাকা লাগবে, লোনটা আবার নিতে হবে। আর বেশি টাকায় অ্যামাউন্টটা নেবো, কারণ যেখানে ছোট ছোট ঋণগুলো আছে সেগুলো দিয়ে দেবো, এক জায়গায় মোটা ঋণ প্রায় 3 লাখের কাছাকাছি, 2,80,000 মতন লোনটা নেবো। এবার অনেকটা অ্যামাউন্ট, যাতে রিমির বাপি আমাকে কোনোদিন না বলতে পারে যে তুমি 1 টাকা এদিক ওইদিক করেছো। এর জন্য আমি বলছি তুমি সই করে তুমি লোন নেবে, মার্চে সে লোন নেবো, মার্চে যখন যাবো তার আগে নেবো, ফেব্রুয়ারিতে নেবো না, কারণ নিলেই খরচা হয়ে যাবে। তা যা আর যে কটা কিস্তি আছে দিয়ে নেব। সেই বন্ধন থেকে লোন নিয়েছিলাম রিমির বিএমটির আগে, সেই আমি 10,000 টাকা একটা প্রথম কিস্তি থুয়ে গেছিলাম, তখনই তো আমার ঘরে চুরি হলো, যখন সবাই জানতে পারলো এত টাকা একটা অ্যামাউন্ট আমি লোন নিয়েছি। আর সেই টাকাটা নিয়ে আমি পুরো চলে গেছিলাম রিমির বিএমটির মানে টাকাটা জমা করতে বিএমটির জন্যে, আর আবার লোন নেব মার্চে। তাই আমি বললাম, কারণ রিমির বাপির সাথে আর আমার সাথে, আমি চাই আমার শ্বশুরবাড়ির সাথে, আমার শ্বশুরবাড়ির মধ্যে তো শুধু আমার শ্বশুর আর রিমির বাপি, আর তো কেউ নেই। আমাদের এই বাড়ি আর ওই বাড়ি বন্ডিংটা 15 বছর ধরে যেরকম আছে সেরকমই যেন থাকে। তাই আমি বলছি তুমি সই করে তুমি লোন তোলো,
তুমি যা করো তুমি খরচা করো, কারণ আমি 1 টাকাও খরচা করবো না। আর আমি বলছি না আমার দাদাদের ডকুমেন্টস দিয়েও আমি আর লোন টোন নেবো না, এই আর কি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা। তা ওই লোনটার জন্যই রিমির বাপি এই কারণেই বাড়িতে রয়েছে, এই বন্ধনের কাগজপত্র ঠিক করলাম। তারপরে এখন গ্যাস অফিসের আমার গ্যাসের বইটা ঠিক করবে, ওর নামে সব কিছু তো। আর ওর নামে আমার দাদা বললো একটা রাজীব তোমার নামে একটা অ্যাকাউন্ট করো, কারণ হচ্ছে আমরা যদি সরকার থেকে ঘরটার পাই, সেই কারণে এর জন্য ও বইটাও করতে গেছে। এই কিছু কাজের জন্য ও রয়েছে, ওর টিকিট হয়ে গেছে, আর 4-5 দিনের মধ্যে ও চলে যাবে। ফেব্রুয়ারির 4 তারিখে ওর টিকিট হয়ে গেছে। কৃষ্ণনগরের ছেলে মানে যেই ছেলেগুলো আছে ওদের সাথে যাবে, কৃষ্ণনগরের ছেলেদের সাথে। তো ওরাও 4 তারিখে যাবে, একসাথেই যাবে। তা এর জন্যই ও বাড়িতে রয়েছে। আর তো 4-5 দিন রয়েছে। হ্যাঁ, আজকে তো 30 তারিখ হয়েই গেছে। তা এই কাজগুলো সেরে ও চলে যাবে। টিকিট ও প্রথম ভেবেছিল আমাদের সাথেই যাবে, তারপরে ও বললো না আমি চলে যাই, কারণ এখন মেয়ের ট্রিটমেন্টের জন্য অনেক টাকা, মেয়ের টিউশনি খরচা। তা যাই হোক বন্ধুরা, আজকে দেখলে ববিতা এসেছিল। ববিতায় আমাদের 4-5টা বাড়ির পরে ওর বাড়ি। আর রিমিকে পড়ায় পুরো 3টে বছর ওকে পড়িয়েছে। জানো সত্যি বন্ধুরা, এরা হচ্ছে মানুষ, জানো না। এই ববিতা যখন লকডাউনে ওকে টিউশনি পড়াতো, আমার থেকে কোনো দিন 1টা টাকা নেয়নি। আমি ওকে দুর্গাপূজার সময় হয়তো 500 টাকা দিতাম জামা কেনার জন্যে, হ্যাঁ ও তাও নিত না। লকডাউনে আমার এত কষ্ট হয়েছে, ও বলতো যে কাকিমা তোমার এই কষ্ট দেখা যায় না। মানুষ হচ্ছে এরাই, যে কাকিমা তোমার এত কষ্ট দেখা যায় না। কারণ তখন রিমির সপ্তাহে সপ্তাহে বিলাট লাগতো, কেউ আমাদের খবর নিত না, এমনকি রিমির বাপিও আমাদের খবর নিত না। কিছু করার ছিল না, ও বাইরে থাকো, সেই সময় পুনেতে ছিল। আমার শাশুড়ি মাও মারা গেছে, ও আসতে পারিনি, ওর মার কাজও করতে পারিনি, সবটাই আমি করেছি। আমার ভাসুর মানে আমিই করেছি, আমরাই করেছি। ওর মার কাজেও আসতে পারিনি, ওরও দোষ না। লকডাউনে মানে রিমিকে সপ্তাহে সপ্তাহে এতটাই ব্লাড লাগতো, এখান থেকে আমি বাবার বাড়ি যেতাম, বাবার বাড়ির থেকে গিয়ে পরে রানাঘাট হসপিটালে রক্ত দিতাম। তো বলতো কাকিমা তোমার এই দৃশ্য আমি দেখতে পাই না, তোমার এই নাইটিগুলো এত ছিঁড়ে গেছে, তুমি সেলাই করে করে পড়ো, তুমি আমাকে কোনোদিন টাকা দিও না, আমি বোনকে এমনি এমনি ফ্রিতে পড়াবো। কিন্তু আর সব অন্য মাস্টাররা আমার কাছ থেকে পয়সা নিত। কিন্তু এই যে আজকে ববিতা এসে দেখতে রিমিকে, সব সময় আমি দেখবে, আমি হচ্ছে আমার কমিউনিটিতে ওর পোস্ট, ও মানে ওর বন্ধু বান্ধব যত ছিল বিএমটির সময়, ও সবার কাছে আমার ভিডিও শেয়ার করতো যে কাকিমাকে তোমরা যতটা পারো সাহায্য করো, কারণ ও ছোটো থেকে দেখছে তো। তাই ও প্রত্যেক দিন মেসেঞ্জারে মেসেজ করতো, তারপরে নাম্বারে না করলেও মেসেঞ্জারে মেসেজ করতো যে কাকিমা বোন কেমন আছে। বাড়ি আসার পরেও প্রত্যেক দিন খালি বলতো যাবো দেখতে। বিয়ে হয়ে গেছে, পরের ঘরে চলে গেছে। এখন রিমি আর ওর এই দিদিমণি একসাথেই ওরা কম্পিউটার শিখতো, যদি আমার পুরনো ভিডিওতে দেখে থাকো, একসাথেই কম্পিউটার ক্লাসের থেকে আসতো। তাই আজকে ভিডিও সম্বন্ধে কথা বলছিল বোন। ভিডিও আমি বলছি কি, রিমি বলছে দিদি তুমি ভিডিও করো, আমি তোমার সাথে, আমি যতটুক জানি আমি তোমাকে ততটুক শিখিয়ে দেবো, কারণ তুমি আমাকে পুরো ফ্রিতে 3টে বছর পড়িয়েছো, আমি যদি তোমার এইটুকু উপকার না করি। তাই ভিডিও সম্বন্ধে ওর সাথে আজকে গল্প হচ্ছিল, অনেকক্ষণ টাইম গল্প করছিলাম। এর জন্য আর বাড়িতে এসে কোনো কাজটা শেয়ার করতে পারিনি, কারণ ও পরের ঘরে চলে গেছে, আবার কবে আসবে। তাই বোনকে দেখতে এসেছিল। বন্ধুরা তোমরা আশীর্বাদ করো, আমার রিমিকে নিয়ে প্রচুর স্বপ্ন আছে, জানি না আমি পারবো কি না পারবো। মানে ও কোনোদিন পয়সা নেয়নি, এটাই যে এখনও দেখো দিদি কিন্তু এখনও 24-25 বছর বয়স ওর, ও কিন্তু এখনও পড়াশোনা করছে। বলছে বোন তুই খুব ভালো করে পড়াশোনা কর, পড়াশোনা কোনো দিন শেষ হয় না আমাদের। তা ও চাকরি নিয়ে পড়াশোনা করছে, তার মধ্যেও আমি বলছি একটা ইউটিউব চ্যানেল খোল যদি তুই কোনো কিছু। বলছে হ্যাঁ কাকিমা আমি এটা রান্নার চ্যানেল খুলবো। বলছে দিদি আমি তোমাকে শিখিয়ে দেবো। তা আমারও রিমিকে নিয়ে অনেক স্বপ্ন আছে, জানি না আমি কতটা ওকে পড়াশোনা করাতে পারবো, জানি না। তোমাদের আশীর্বাদে, তোমরা আশীর্বাদ করো বন্ধুরা। অনেক মনের কষ্ট কথা বলে ফেললাম। আর সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজ এই পর্যন্ত, কাল কোনো এক ভিডিওর সাথে আবার দেখা হবে। আর রিমিকে দেখো একদম মশারির তলায় রেখেছি, এত মশা, আর সেই দুপুরবেলা এসেই মশারি টাঙিয়ে দিয়েছি। চলো বন্ধুরা আজকে তাহলে টাটা, বাই বাই।